নানান মহল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি কঠিন বার্তা আসছে। দর্শক, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে আইনের আওতায় আনতে হবে, তার অপরাধের তদন্ত করতে হবে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ চলাকালীন সময়ে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল, সেনাবাহিনীর গুলিতে অনেকে নিহত হয়েছিল। তো সেটা কার নির্দেশ হয়েছিল? এমনকি যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা, এগুলোর সাথেও সেনাবাহিনী জড়িত। এটার তদন্ত কিন্তু চলছে। তো এগুলোর প্রেক্ষাপটে অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনারা জানেন যে এই দুষ্কৃতিকারী গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচারের আওতায় জানা হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে বা যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, এটার অন্যতম অবদান অ্যাডভোকেট তাজুল ইসলামের। হ্যাঁ, প্রফেসর ইউনূসের অবদান আছে। ইউনূস নিজেও এ বিষয়ে বেশ কয়েকবার দেন দরবার করেছেন ওয়াকারের সাথে। ওয়াকার ইউনূসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল যে না, আইসিটিতে না, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে মিলিটারি ট্রাইব্যুনালে। কিন্তু না, ইউনূস অনার ছিলেন এবং তাজুল ইসলামরা অনার ছিলেন। বিশেষ করে ইউনূস যতই অনার থাকুক, তাজুল ইসলাম যদি সাহসিকতা দেখাতে না পারত, তিনি যদি দৃঢ়ভাবে এভাবে সামনে আগাতে না পারত, তাহলে এই বিচার আমাদের দেখা লাগতো না। তাজুল ইসলামের সাহসিকতা, এমনকি তাজুল ইসলামকে ধমক দিয়েছিল, হুমকি দিয়েছিল ওয়াকার, কিন্তু সবকিছু উপেক্ষা করে তাজুল ইসলাম এই বিচার করছেন, চার্জশিট দিয়েছেন, তদন্ত করেছেন। এবং এই তাজুল ইসলাম এই চলমান প্রেক্ষাপটে স্পষ্ট করে বলেছেন, এটা একটা কঠিন বার্তা, পরমাণুভুক্ত 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালে আছে, আইনি ক্ষমতা আছে। এবং এর মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া, আপনারা যে যাই বলেন, আইনি ভিত্তি তো আছে এবং আমরা বিচার করতে পারবো। জনগণ এই বিচার চায়, এই বিচারে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। এবং কোর্টের কাছে প্রডিউস করতে হবে এই অফিসারদের। 22 তারিখের আগে সিভিল প্রশাসনের হাতে এই 15 জনকে হস্তান্তর করতে হবে। তারা থাকবে কেরানীগঞ্জ কারাগারে কিংবা গাজীপুরের কাশিমপুর কারাগারে। দর্শক, এই জায়গায় এই যে আত্মবিশ্বাসী কথা, পরমাণুভুক্ত 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনাল আছে, এর অর্থ বিচার হবে নিশ্চিত। এবং আরো কয়েকটা মামলার টাইম লাইনে আছে, পাইপ লাইনে আছে। আপনারা তো 2টা মামলার হিসাব নিকাশ নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি। এই 15 জন 2টা মামলার সাথে জড়িত, কিন্তু আরো 2টা মামলা তদন্তাধীন। এবং গুমের সাথে জড়িত অনেকে মামলা করতে চায় না, সেগুলো যাতে করে, অভিযোগ যাতে করে, এই জন্য সরকার এনকারেজ করছেন। আর গুমের সাথে জড়িত ছাড়াও এই জুলাই আন্দোলন, কারফিউ চলাকালীন সময় কে কি করেছে, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। অনেকে বলছে যে ওয়াকারের স্ত্রীর কোনো অবৈধ সম্পদ আছে কিনা, সেটা নিয়েও দুদক হয়তো বা নাড়াচাড়া করবে একটা পর্যায়ে। আর ওয়াকারের নিজে ওই হেলিকপ্টার থেকে গুলি করা, লেথাল ওয়েপন ব্যবহার করা, সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে, এটা ছবি আছে, ভিডিও আছে এই জুলাই আন্দোলনের সময়। তো এগুলো কেন এবং কার নির্দেশে হয়েছে? এমনিতে কারফিউ জারি করলে সেটা বাস্তবায়ন করতে কিছু কঠোরতা দেখানো, এটা ঠিক আছে, লাঠিচার্জ করতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু মানুষকে হত্যার উদ্দেশ্যে গুলি করা, এটা মানবতা বিরোধী অপরাধ। হেলিকপ্টার থেকে গুলি করা, এটা কারা করেছে, কিভাবে করেছে? এইসব জায়গায় ওয়াকার নিজেই ফেসে যায় কিনা, ওয়াকার নিজেও ভয় করছে। এটা তাজুল ইসলামদের যে কঠোরতা এবং নানান মহল যেভাবে দাবি করছে, জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পর্যালোচনা হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। যেসব বার্তা আসছে তাতে তদন্ত হবে। সরাসরি ওয়াকার জড়িত থাকলে তিনিও বাঁচতে পারবেন না, তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে। আর তিনি জড়িত না থাকলে তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে না। তো এই প্রশ্নটা কিন্তু আসতো না। আমি যেটা বলেছি যে হ্যাঁ, যদি ওয়াকার
জুলাই আন্দোলনের সময় গুলি নিয়ে দিয়েও থাকতেন, তারপরও তিনি মাপ পান, ক্ষমা পান। কিভাবে? ওই যে তিনি শেষে ভালো হয়ে গেছেন। এটা হয় যুদ্ধের সময়, পক্ষ চেঞ্জ করলে আগের অপরাধ ক্ষমা হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, কখনো ক্ষমা হয় না, এটা আলাদা আলোচনা। তারপরও যেহেতু এটা অনেকটা পলিটিক্যাল ব্যাপার, ওয়াকার যদি একদম সঠিক লাইনে আসতে পারতেন, ইউনূসের সাথে সঠিক লাইনে চলতেন, এর শেষে যদি এই ঘাটতারামি অথবা এই ভারতের লাইনে না চলতেন, তাহলে তার কিছুই হতো না। তিনি নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে পারতেন এবং জাস্ট অভিযুক্ত বা পুরনো গুম খুনের অপরাধীদের বিচার হতো, অথবা জুলাই আন্দোলনে যারা সরাসরি গুলি করেছে সেনাবাহিনী, তাদের বিচার হতো। কিন্তু তিনি সেই লাইনে আসেননি, অনেক অঘটনের চেষ্টা করেছেন। এ কারণে ওয়াকার নিজেই এখন বিচারের মুখোমুখি হতে পারেন। একটা মামলায় তাকে ঘিরেও তদন্ত হচ্ছে বলে আমরা শুনেছি। গুমের 2 মামলা সহ 3 মামলায় করোনাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচার করার পূর্ণ আইনি ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। মানে এটা একটা আত্মবিশ্বাসী বার্তা, ক্ষমতা আছে এবং এটা হবে। আইসিটির যে আইন, দেখেন, সেনাবাহিনী একটা বাহিনী, তাদের নিজস্ব আইন আছে, ঠিক আছে, কিন্তু সেই নিজস্ব আইন তো বাংলাদেশের সংবিধানের অধীনে, বাংলাদেশের অধীনে, এটা তো আর জাতিসংঘের অধীনে না, বাংলাদেশের অধীনে। আর বাংলাদেশের আইন সেনাবাহিনীর নিজস্ব আইনের ঊর্ধ্বেও আইসিটিকে মর্যাদা দিয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপর তা সেনাবাহিনী না, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার সেনাবাহিনীর জন্য বাধ্যতামূলক। আইসিটি কোর্ট এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমমর্যাদার, হাইকোর্টের সমমর্যাদার একটা কোর্ট। এই জন্যে অ্যাটর্নি জেনারেল একটা পদ, আর আইসিটির যিনি চিফ প্রসিকিউটর, তিনিও কিন্তু অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার। এটা হাইকোর্টের সমমর্যাদার একটা কোর্ট। এবং সেনাবাহিনীর ইন্টারনাল অপরাধের জন্য তাদের কোর্টে বিচার হবে, এটা ঠিক, এটা বাংলাদেশের আইন স্বীকৃত। কিন্তু মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এটার বিচার আইসিটিতেই হবে, এটা আইসিটির আইন। তো বাংলাদেশে যদি সেনাবাহিনী অপারেট করতে চায়, বাংলাদেশের সর্বোচ্চ আইন আপনাকে মানতে হবে, সর্বোচ্চ আদালতের নির্দেশনা আপনাকে মানতে হবে। অতএব তাদের বিচার সেনাবাহিনী করবে। আইসিটি আইন এই এখতিয়ার দিয়েছে। যেমন বাংলাদেশ সরকার চাইলে এই আইন করতে পারে, বাংলাদেশ সরকার চাইলে সেনাবাহিনীর যে কোর্ট মার্শাল ওটাও বাতিল করে দিতে পারে, বাংলাদেশ সরকার চাইলে সেনাবাহিনী বিলুপ্ত করে দিতে পারে। এটা তো বাংলাদেশ সরকারের অধীনে, এটা তো আর জাতিসংঘের অধীনে কিংবা ফেরেশতাদের অধীনে না, লাউহে মাহফুজের অধীনে না। তো এইসব যুক্তি কোথায় দেন? বিচার এই আইনই হবে, ট্রাইব্যুনালই হবে, এই ক্ষমতা আছে। এবং অবশ্যই তাদেরকে আদালতে উপস্থাপন করতে হবে, এই ধরনের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। এবং একজন যে পালিয়েছে, পালাতে কারা সহযোগিতা করেছে এটাও খুঁজে বের করতে হবে। কেউ বাঁচাতে পারবে না, সেনা প্রধান অপরাধী হলে তাকেও কেউ বাঁচাতে পারবে না, ইঙ্গিত আমরা সেরকমই পাচ্ছি।